আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ যুগে প্রধান ঘটনার পুরোটা জানাতে আমি ফারহানা রহমান রয়েছি আপনাদের সাথে। শুধু সংবাদই নয়, সংবাদের আরো বিস্তারিত থাকছে এই আয়োজনে। চলুন দর্শক, শুরুতেই জেনে নেই কি রয়েছে আজ। রেজিস্ট্রেশন আসলে সময়টা আমরা বেঁধে দেইনি, যেহেতু আমাদের 1 নভেম্বর থেকে শুরু হবে। সেজন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলেছি যাতে তাদের শিক্ষার্থীরা 30 তারিখের মধ্যে এই রেজিস্ট্রেশন কাজটি সম্পন্ন করে। যদি কোনো কারণে বুথের সংখ্যা কমানোর বিষয় আসে, তখন বিকল্প ব্যবস্থা হিসেবেও এমন কোনো ভেন্যু হয়তো নির্বাচন হতে পারে যেখানে এই শীতাতপ নিয়ন্ত্রণের যে ব্যবস্থাটি আছে সেটা টিকা দেওয়ার জন্য উপযুক্ত। এবারে রয়েছে পুরো আয়োজন। আগামী 30 অক্টোবরের মধ্যে ঢাকা মহানগরের 12 থেকে 17 বছর বয়সীদের টিকার নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 1 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টিকা কার্যক্রমের জন্য রাজধানীর 12টি স্থানকে নির্দিষ্ট করা হয়েছে। বড় অংশের শিক্ষার্থী টিকার আওতায় এলেই শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে বলছে মাউসি। সহকর্মী শারমিন নীরা জানাচ্ছেন বিস্তারিত। চলতি মাসের 14 তারিখ 12 থেকে 17 বছর বয়সী 100-এরও বেশি শিক্ষার্থীর উপর হয়ে গেল করোনা টিকার ট্রায়াল। এবার ঢাকা মহানগরীর এই বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনার পালা। এরই মধ্যে প্রায় 500 প্রতিষ্ঠানের প্রায় 3.5 লাখ শিক্ষার্থীর তথ্য নিয়েছে মাউসি। এরপরই বৃহস্পতিবার শুরু হয় নিবন্ধন। তবে নিবন্ধন শেষ করতে হবে শনিবারের মধ্যে। টিকা দেওয়ার জন্য রাজধানীর 12 কেন্দ্র প্রস্তুত করেছে মাউসি। যে হোম পেজ আসবে, হোম পেজে একটা রেজিস্ট্রেশনের অপশন আছে, সেটি হচ্ছে জন্ম নিবন্ধন। সেটি সিলেক্ট করলেই তারা যে মেনু পাবে, সেই মেনুতেই ইনপুটগুলো দিলে পরে প্রথমে তার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ দিলে পরে অটোমেটিক্যালি তার ওই তথ্যটা চলে আসবে। রেজিস্ট্রেশন আসলে সময়টা আমরা বেঁধে দেইনি, যেহেতু আমাদের 1 নভেম্বর থেকে শুরু হবে। সেজন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলেছি যাতে তাদের শিক্ষার্থীরা 30 তারিখের মধ্যে এই রেজিস্ট্রেশন কাজটি সম্পন্ন করে। যদি কোনো কারণে বুথের সংখ্যা কমানোর বিষয় আসে, তখন বিকল্প ব্যবস্থা হিসেবেও এমন কোনো ভেন্যু হয়তো নির্বাচন হতে পারে যেখানে এই শীতাতপ নিয়ন্ত্রণের যে ব্যবস্থাটি আছে সেটা টিকা দেওয়ার জন্য উপযুক্ত। সারা দেশে 12 বছরের উপরে যে শিক্ষার্থী রয়েছে তাদের সংখ্যা 1,05,00,000-এর উপরে। উচ্চ মাধ্যমিক যোগ হলে সংখ্যা আরও বাড়বে। সব শিক্ষার্থী কবে টিকার আওতায় আসবে তা এখনই নির্দিষ্ট করতে পারেনি সরকার। তবে আমাদের বক্তব্যটি হচ্ছে, আমরা আমাদের এই বয়সের সকল শিক্ষার্থীদের, আরেকটা বিষয় হচ্ছে টিকার অ্যাভেলেবিলিটির একটা বিষয় আছে। আমি যেইটা পেয়েছি সেটাই আমাকে এখন অ্যাডজাস্ট করতে হবে পরবর্তীটির জন্য, এবং ফেজ ওয়াইজ হয়তো এটি বাড়বে। টোটাল স্টুডেন্টকে একসাথে দেওয়ার মতো অবস্থায় নাই, সেই জন্য রাজধানী দিয়ে হয়তো শুরু হয়েছে, পর্যায়ক্রমে অন্য শহরগুলোতে যাবে। প্রাথমিকভাবে রাজধানীর 3.5 লাখ শিক্ষার্থী টিকার আওতায় আসবে, যা সম্পন্ন করতে সময় লাগবে 10 থেকে 15 দিন। শারমিন নীরা, 71, ঢাকা। দর্শক, 1 নভেম্বর থেকে 12 থেকে 17 বছর বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। কি প্রক্রিয়ায় নিবন্ধন হচ্ছে, সেটা কি শিক্ষাঙ্গন করছে, অর্থাৎ সেটা কি স্কুল করছে নাকি আসলে বাবা মারা নিজেরা করছেন, এটা নিয়ে নানা রকমের প্রশ্ন তৈরি হচ্ছে। এরই মধ্যে এই বিষয়গুলো একটু পরিষ্কার করার জন্য কথা বলবো। আমাদের সাথে রয়েছেন আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক এবং 12 থেকে 17 বয়সী টিকা কার্যক্রমের আহ্বায়ক শাহেদুল কবির চৌধুরী, এবং একই সাথে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান খসরু। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি আসতে চাই জনাব কবির আপনার কাছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, এই যে নিবন্ধনের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা একটু পরিষ্কারভাবে জানতে চাই। আমি আমার সন্তানটিকে নিবন্ধিত করতে হলে কিভাবে করব, যে বাচ্চাটির বয়স আসলে 13 বছর বা 14 বছর বা 12 বছর? ধন্যবাদ আপনাকে। আমি 71 টিভিকে ধন্যবাদ জানাই যে আমাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি, যে অর্থাৎ 12 থেকে 17 বছরের যে টিকাদান কর্মসূচিটি শুরু হতে যাচ্ছে 1 নভেম্বর থেকে, সেটিকে গুরুত্বের সাথে তুলে ধরবার জন্য। আসলে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আমাদের অন্যান্য টিকা দেওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়া, একই রকম একই প্ল্যাটফর্মে করা। এটি একটা অনলাইনে করতে হবে। সুরক্ষা যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে গিয়ে এই প্রক্রিয়াটিতে গেলে পরেই নিবন্ধনের যে অপশনগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে জন্ম নিবন্ধন দিয়ে যে নিবন্ধন। আমরা ইতিমধ্যে প্রতিষ্ঠানগুলোকে জানিয়েছি যে আসলে এই নিবন্ধনের প্রক্রিয়াটা কি হবে। সেই ওয়েবসাইটে ঢুকেই
যে কোনো শিক্ষার্থী তারটা নিজেও করতে পারবে। আবার আমরা এটাও বলেছি যে কোনো প্রতিষ্ঠান যদি মনে করে শিক্ষার্থীদের তারা সকল শিক্ষার্থীদের এই টিকা ক্ষেত্রে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি তারা অর্গানাইজড ওয়েতে নিজেরাও সম্পন্ন করতে পারবে, এক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে অথবা প্রতিষ্ঠান পর্যায়ে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। আমরা যেটা বলেছি শিক্ষার্থীরা যাতে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমার এই মুহূর্তে রাজধানীতে কি 3.5 লাখের কিছু বেশি শিক্ষার্থী রয়েছে এবং সবার তথ্য আপনাদের কাছে পৌঁছেছে। এখন আমি যদি নিবন্ধন করতে যাই, আমার কাছে তো স্কুল থেকে এখনো পর্যন্ত আসলে কোনো ধরনের নির্দেশনা আসলে যে আমার বাচ্চাটির জন্য নিবন্ধন আমি করবো কি করবো না, কোনো বাবা মা হয়তো মিস করে গেলেন, তিনি করলেন না, সেই বাচ্চাটি কি আসলে টিকার আওতায় আসবে? অথবা হয়তো হ্যাঁ জি ধন্যবাদ। আমরা কিন্তু গতকাল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে সভা করেছি এবং সেখানে আমরা প্রতিষ্ঠান প্রধানদেরকে বলেছি যেহেতু শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমটি শুরু হয়েছে, আপনারা আপনাদের শিক্ষার্থীকে সে বিষয়টি অবহিত করবেন এবং আমাদের গতকাল থেকে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন জায়গায় ভিজিট করছেন যাতে শিক্ষার্থীরা, এবং আমরা নোটিশও করেছি বা বিভিন্নভাবে এটি আমাদের ওয়েব পেজ বা ফেসবুক পেজও আমরা বলেছি রেজিস্ট্রেশন কার্যক্রমটি যাতে শিক্ষার্থীরা এবং অভিভাবকরা অথবা প্রতিষ্ঠান প্রধানরা মিলে যাতে এটি সম্পন্ন করেন সে ধরনের নির্দেশনা আমরা দিয়েছি। অনেক ধন্যবাদ ডক্টর খসরু, আপনার কাছে আসতে চাই। যেই টিকা প্রদানের জন্য যে ভেন্যুগুলি নির্ধারণ করা হয়েছে, ফাইজার টিকাটি দেওয়ার জন্য একটি বিশেষ ব্যবস্থা নিতে হয়, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় ভেন্যুগুলো কতটা প্রস্তুত এবং এই ভেন্যুগুলো আসলে সারা দেশে আমরা যদি ছড়িয়ে দিতে চাই, সারা দেশে আমাদের সেই সক্ষমতা আছে কিনা ভেন্যু প্রস্তুত করার জন্য, অন্তত ফাইজারের টিকা দেওয়ার জন্য? ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে ওনারা যখন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ওনারা বলছিলেন যে আসলে এটা শীতাতপ নিয়ন্ত্রিত ভেন্যু এবং সেই ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি ঢাকা শহরে মাত্র 12টি ভেন্যু, সারা দেশে আর বাকি 9টি, সব মিলে 21টি ভেন্যুতে ওনারা এই মুহূর্তে কেন্দ্র চালু করছেন এবং ওনারা ভাবছেন যে যদি প্রয়োজন হয় হয়তো এগুলোকে সম্প্রসারণ করে শীতাতপ নিয়ন্ত্রিত কমিউনিটি সেন্টার অথবা রাষ্ট্রীয় কোনো জায়গায় সরকারি কোনো মালিকানাধীন প্রতিষ্ঠানে সেগুলো সম্প্রসারণ করতে পারবেন। এটা স্পষ্ট দিয়ে আমরা জানি আসলে যে বাংলাদেশের স্কুল কলেজগুলোতে আসলে এই ধরনের শীতাতপ নিয়ন্ত্রিত অবকাঠামো খুব বেশি নেই। অতএব আমরা মোটা দেখে বুঝতে পারছি এটি এক ধরনের মোটাভাবে আসলে ফাইজারের এই ভ্যাকসিন দিয়ে বাংলাদেশে বড় শহরগুলোতে যে স্কুল সেগুলোর মধ্যেও লিমিটেড কিছু স্কুলেই শুধুমাত্র এই সুবিধাটি আছে। অতএব এটা একটা ক্লিয়ার ডিসক্রিমিনেশন হবে আসলে এই ভ্যাকসিনটির মাধ্যমে এবং এই ব্যাপারটা আমি সবসময় তুলি এই প্রশ্নটি যে আসলে ন্যায্যতার প্রশ্নটিতে আসলে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এটা যখন অবহেলিত হয় সেটা খুবই দুঃখজনক আসলে। অতএব এটা স্পষ্টতই সুবিধাপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অতিরিক্ত সুবিধা পাবে তারা, বড় শহরের শিক্ষার্থীরা আসলে সাধারণভাবে টিকা গ্রহণের সুবিধাটি পাবে এবং সম্প্রসারণের ক্ষেত্রে এখন বলা হচ্ছে যে ঢাকা দিয়ে শুরু বাকি শহরে যাবে কিন্তু সেই খুবই ধীর গতিতে যেতে পারবেন এবং বেশ কঠিন হবে। অনেক জেলাতেই আসলে এই কাঠামোটি নেই বললেই চলে। অতএব আমি আশঙ্কা করছি যে ন্যায্যতার প্রশ্নটি লঙ্ঘিত হবে আসলে আমাদের এই 1.5 কোটি বা 1 কোটি 5 লক্ষ শিক্ষার্থীর অর্ধেক মানুষ শিশুকে হয়তো আমরা দিতে পারবো না। আর এর মধ্যে আরেকটি প্রশ্ন আমি এই প্রসঙ্গে বলে রাখতে চাই যে এখানে আসলে স্পষ্টতই আসলে অগ্রাধিকারের সাধারণ নীতিমালায় মহামারী আলোচনায় বুঝাই যাচ্ছে না, মনে হচ্ছে স্কুল খোলা শিক্ষার্থীর ভ্যাকসিন দেওয়াটাই বোধহয় আলোচনায়। স্পষ্টত মনে রাখা ভালো এই দেশে এখন পর্যন্ত 50 কোটির উপরে মানুষ আসলে টিকা পায়নি। সেই অবস্থায় 12 থেকে 17 বছর বয়স শিশুদের এই যে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামী 25 দিন, সেটা স্পষ্টতই বিজ্ঞানসম্মত অগ্রাধিকারের ধারণার পরিপন্থী। অনেক ধন্যবাদ জনাব শাহেদুল কবির। আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে আমাদের টিকার যে প্রাপ্যতা, আমরা যে পরিমাণ টিকা পেয়েছি, বিশেষ করে ফাইজারই যদি আমার হাতে যে পরিমাণ মজুদ আছে, সেক্ষেত্রে আমার সব বাচ্চাদেরকে টিকা দেওয়ার জন্য মানে কতদিনের মধ্যে আমি আসলে সব বাচ্চাদেরকে টিকা দিতে পারবো? জনাব খসরু যে প্রশ্নটি সামনে আনলেন সেটাও যদি আমি মাথায় নিই, সেক্ষেত্রে আসলে খুব স্বাভাবিক গতি থাকবে কি আমার টিকা দেওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, আমি বলি এই বিষয়, সেটা হচ্ছে আসলে টিকার পুরো কর্মসূচিটি হচ্ছে তো আমাদের স্বাস্থ্যসেবা বিভাগ বা এখন যেহেতু শিক্ষার্থীদের বিষয় এসছে এই জায়গায় আমাদের মন্ত্রণালয় যুক্ত হয়েছে এবং আমাদের আইসিডি ডিভিশনও রয়েছে। আমরা যেটি হচ্ছে আমাদের ফাইজারের যে টিকার মজুদ বর্তমানে রয়েছে সেটি আসলে আমাদের সেটি হিসেব করেই এখন
যে পরিমাণ মজুদ আছে সেটা অনুযায়ী আসলে কার্যক্রমকে হাতে নেওয়া হয়েছে। সকল শিক্ষার্থীর জন্য ফাইজারের বিশেষ করে 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের জন্য যেই টিকার বিষয়টি রয়েছে, আমাদের যে সংখ্যাটি রয়েছে এখন যেটি আছে সেটি হয়তো তার জন্য যথেষ্ট নয়। এই ফেজটি চলে গেলে পরে তখন পরবর্তীতে সেই টিকার ব্যবস্থাটা আপনি নিশ্চয়ই বলা হয়েছে যে আসলে এই টিকাটির সংরক্ষণের যে বিষয়টি রয়েছে সেটা স্বাস্থ্যসেবা বিভাগ সেটি দেখছেন। এই পর্যায়ে যেটি আমরা করছি, আমাদের অ্যাভেলেবল যে টিকা আছে সেটাই আসলে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। আর আরেকটি বিষয় যেটি বলেছেন যে আসলে ন্যায্যতা বা ইত্যাদি বিষয়, এগুলো বিশেষ করে আমাদের যেহেতু আমরা অতিমারির সময়টা বলছি, এই অতিমারির সময় এ ধরনের প্রতিকূলতার মধ্যে আসলে কাজ করতে হচ্ছে আমাদের, কারণ টিকার যে অ্যাভেলেবিলিটি সেটা আমরা সবাই জানি, যে বাস্তবতা যেটা জানি যে এটার ঘাটতি রয়েছে। আর আমি যেটা সায়েন্টিফিক যেটা বলেছেন সেটি আসলে আমার পক্ষে ব্যাখ্যা করা কঠিন, বিশেষ করে আমি ওটার বিশেষজ্ঞ নই। এটা নিশ্চয়ই আমাদের স্বাস্থ্য পাবলিক হেলথ নিয়ে যারা কাজ করেন বা তারাই ভালো বলতে পারবেন যে শিশুদের এখন দেওয়াটা কতটুকু বৈজ্ঞানিক হয়েছে কি হয়নি। কিন্তু আমাদের যেহেতু এই সুযোগটি রয়েছে, ফাইজারের এই টিকাটি দেওয়ার সুযোগটি যেহেতু 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের বা বাচ্চাদের রয়েছে, সেজন্য এই কার্যক্রমটি সরকার হাতে নিয়েছে। জি, কার্যক্রম নেওয়া হয়েছে, নিশ্চয়ই সেই বিচার বিবেচনা করেই নেওয়া হয়েছে। এবং আমরা যেহেতু একটা বলা যেতে পারে যে প্রাথমিকভাবে আসলে আমরা এক ধরনের পরীক্ষা চালিয়ে তারপরে এই সিদ্ধান্ত নিয়েছি। হুয়ের আসলে অনুমোদন যেহেতু আমাদের নেই, কিন্তু তারপরে আমরা সেই ঝুঁকিটা নিয়েছি। কিন্তু কথা হচ্ছে আমার কিছু অংশ ছেলেমেয়ে টিকা পেল, কিন্তু একটা বড় অংশ ছেলেমেয়ের টিকা পাবে না। সেক্ষেত্রে স্কুল খোলার ক্ষেত্রে আপনারা আসলে কিভাবে সিদ্ধান্ত নেবেন? কারণ এরই মধ্যে বলা হচ্ছে যে একটা বড় অংশের শিক্ষার্থীর টিকার আওতায় এলেই তবে স্কুল খোলাবে। এই বড় অংশ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? আসলে ঠিক এভাবে না, বিষয়টি হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হচ্ছে। আপনারা জানেন যে পর্যায়ক্রমে আনা হয়েছে। এখন আমাদের 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই শিক্ষার্থীরাই 12 থেকে 17 বছরের রেঞ্জে পড়েছে, এবং এদের এটা নিশ্চয়ই আমরা জানি যে তাদের সংক্রমণের যে মাত্রা বা ইত্যাদি রয়েছে তুলনামূলকভাবে যারা বেশি বয়স্ক তাদের চেয়ে কম হয়তোবা। সে কারণে আমরা আমাদের পক্ষ থেকে যেটি হচ্ছে, যদি বেশি সংখ্যক শিক্ষার্থীদেরকে টিকার আওতায় আনা যায় তাহলে ঝুঁকি কমে যায়। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণভাবে খোলার ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর জড়িত রয়েছে। শুধুমাত্র যে শিক্ষার্থীদের সংক্রমণ রোধ তা নয়, এছাড়া অন্যান্য সংক্রমণের বিষয়টিও রয়েছে। নিশ্চয়ই এটা আমাদের যারা স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করেন তাদের পরামর্শ নিয়ে আসলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার উদ্যোগ নিয়ে থাকি। তবে আমাদের সবারই প্রত্যাশা যে যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু করা যায়, সেই জন্য যে সুযোগগুলো রয়েছে সেগুলো কাজে লাগানোরই চেষ্টা করা হচ্ছে। জি, অনেক ধন্যবাদ জনাব খসরু। আপনার কাছ থেকে একটু জানতেই চাই যে আপনি শুরুতেই বলছিলেন যে রাজধানী সহ বড় জেলা শহরগুলিতে হয়তো আমরা কিছুটা অবকাঠামোগত ব্যবস্থা নিতে পারবো, যে আমার নিশ্চয়ই শীততাপ নিয়ন্ত্রিত একটি রুম থাকবে যেখানে অন্তত এই টিকা কার্যক্রম শুরু করা যেতে পারে। কিন্তু এটা যখন সারা দেশে ছড়াবে, যদিও আমার স্বাস্থ্যমন্ত্রী এরই মধ্যে বলেছেন যে তারা আসলে ব্যবস্থা নিচ্ছেন, এই যে ব্যবস্থা নিচ্ছেন এই কথাটির উপর কতটা ভরসা করা যেতে পারে যদি ঢাকার বাইরে বা বড় শহরগুলোর বাইরে আমরা আসলে এই টিকা কার্যক্রমটা শুরু করি? আপনার কাছ থেকে পরামর্শ জানতে চাই যে কিভাবে আগানো উচিত। দুটো জিনিস, একটা হচ্ছে অবকাঠামো সম্প্রসারণ, এটা আসলে অল আউট এফোর্ট দিলে সম্ভব। মানে আমাদের 64টি জেলায় এটা এই অবকাঠামো প্রতিষ্ঠা করার জন্য যদি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং যে সকল মানে প্রকৌশল শাখা তারা চাইলে পরে এটি আসলে এস্টাবলিশ করতে পারবে। এটা খুব বেশি সময় লাগবে না আসলে, এটা সত্য। প্রশ্ন হচ্ছে যে আমাদের এই জায়গাগুলোতে জেলা শহর পর্যন্ত যাওয়া সব, কিন্তু এটা তো উপজেলা পর্যায়ে যে মানে সাব ডিস্ট্রিক্ট লেভেলে যে বিশাল পপুলেশন আছে সেটাকে রিচ করা কঠিন হবে। তাদেরকে আনতে হবে আসলে জেলা শহর, কারণ সাব ডিস্ট্রিক্ট পর্যন্ত এই অবকাঠামো আমার ধারণা যে সম্প্রসারণ করা সম্ভব না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখন পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া মনিটরিং এর ক্ষেত্রে অ্যাডাল্টদের পার্শ্ব প্রতিক্রিয়া মনিটরিং এর বন্দোবস্ত আছে। আমরা আশা করব যে সরকার আসলে যখন এই সম্প্রসারণ করছেন এবং আগামী 1 তারিখ থেকেই শিশুদের পার্শ্ব প্রতিক্রিয়াতে কিন্তু বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা একটি বেশি আছে, সেই বিরল পার্শ্ব প্রতিক্রিয়া ডিটেক্ট করা এবং সেটার ম্যানেজমেন্টের ফ্যাসিলিটি গুলো যেখানেই টিকা দেওয়া হবে তার কাছাকাছি জায়গায় প্রতিষ্ঠা করা এবং সেই জন্য প্রশিক্ষিত জনবলকে সেখানে প্লেস করা। এই দুটো বিষয় আমার বিশ্বাস যে রাষ্ট্র সরকারের উদ্যোগ থাকলে অবকাঠামো সম্প্রসারণ জেলা পর্যায়ে পর্যন্ত যাওয়া সম্ভব। সাব ডিস্ট্রিক্ট পপুলেশন ডিপ্রাইভড হবে ক্লিয়ারলি।
কিন্তু যাদেরকে দেওয়া হবে তাদের নিরাপত্তার জন্য আসলে আমাদের আরেকটি অবকাঠামো সাইড বাই সাইড প্যারালালি যেতে হবে টিকাদানের পাশাপাশি, যেন সেই টিকা প্রাপ্তদের নিরাপত্তাটি নিশ্চিত হয়। জি, অনেক ধন্যবাদ জনাব শাহেদুল কবির। আপনার কাছেই বরঞ্চ একটু জানতে চাই যে সেই নিশ্চয়তাটা কতটুকু আপনারা দিতে পারছেন, বিশেষ করে পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি, অন্তত যেই ভেন্যুগুলি এখন তৈরি হচ্ছে সেখানে প্রস্তুতি কতটা রাখা গেছে? হ্যাঁ, এক্ষেত্রেও আমরা স্বাস্থ্যসেবা বিভাগের পরামর্শ অনুযায়ী যে কেন্দ্রগুলো নির্বাচিত হয়েছে সেই ক্ষেত্রে আসলে এই বিষয়টি তারাই তদারকি করছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে পরে এবং যে ভেন্যুগুলো নির্বাচন করা হচ্ছে সেখানে কিন্তু এই ব্যবস্থা রাখা হয়েছে শিক্ষার্থীদের রেস্ট নেবার বিষয়, এবং তারা যদি আরো বেশি কোনো পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে সেই ব্যবস্থাটা ওই প্রতিটি ভেন্যুতেই ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যে হসপিটালগুলো আমাদের কোভিড হসপিটালের সাথে যায় সেগুলোকে ট্যাগ করা হয়েছে এবং এই সংক্রান্ত আমাদের যারা ভলান্টিয়ার রয়েছে অন্যদেরকেও সেই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, যদি এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় যাতে সাথে সাথে ইন্টারভিন করা যায় সেই ধরনের ব্যবস্থা স্বাস্থ্যসেবা বিভাগ আমাদেরকে জানিয়েছেন এবং সে অনুযায়ী আমরা কাজ করছি একসাথে মিলে। জি, অনেক ধন্যবাদ জনাব খসরু। আপনার কাছে একটি বিষয় আসতে চাই, সেটা হচ্ছে যে টিকাদান কর্মসূচি শুরু হলো, এটা শেষ হতে আসলে কতদিনে শেষ হবে আমরা এখনো পরিষ্কার না, কারণ টিকার প্রাপ্যতা আসলে একটা বড় ইস্যু আমাদের জন্য সবসময়। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কতটা শক্ত থাকতে হবে এখনো স্কুল কিংবা কলেজগুলোকে, মানে সেই জায়গায় আসলে ছাড় দেওয়ার যে কোনো সুযোগ নেই, সেই বার্তাটি আরেকবার পৌঁছাতে চাই আমরা। স্পষ্ট বলি, আসলে এখানে টিকা প্রাপ্তদের মাস্ক পরার প্রয়োজনীয়তা, টিকা প্রাপ্ত এবং টিকা যারা গ্রহণ করেনি দুই গ্রুপের মধ্যে যদি তুলনা করেন, টিকা গ্রহণকারীর জন্য মাস্ক পরার প্রয়োজনীয়তা বেশি, অন্যান্য মানুষের নিরাপত্তার কথা ভাববে। অতএব এই ক্ষেত্রে আসলে কোনো ডিসক্রিমিনেশন, মানে এই ক্ষেত্রে মাস্ক পরার বা স্বাস্থ্যবিধি বলতে যা বোঝায় দূরত্ব 3 ফুট দূরত্ব এবং মাস্ক, এর দুটো থেকে সরে আসা টিকা কোনো গ্যারান্টি দেয়নি। আপনারা দেখবেন পৃথিবীতে যে সকল দেশে 50, 60 এমনকি 88% যুক্তরাজ্যে ইউকেতে 88% ভ্যাকসিনেটেড, আজকে ওরা দেখেন আপনি ওদের কার্ভের দিকে তাকান 22,000 থেকে 42,000-এ চলে আসছে গত 7 দিনের মধ্যে। অতএব এখানে নড়ার কোনো সুযোগ নেই। মাস্ক খোলা এবং 3 ফুট দূরত্ব অতিক্রম করার মতন ভ্যাকসিন আসতে আমাদেরকে আরো দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। মানে এমন কোন ভ্যাকসিন আসবে যেটা আমাদের মুখ থেকে মাস্ক খুলে 3 ফুটের কাছাকাছি হাত মিলিয়ে কোলাকুলি করার সুযোগ তৈরি করবে, সেই ভ্যাকসিন আসতে অন্তত পক্ষে আরো 24 মাস সময় লাগবে, যেটি এই নিরাপত্তা দিতে পারবে যে সবসময় প্রোটেকশন। ঐতিহাসিকভাবে আমরা যে ভ্যাকসিনগুলো ব্যবহার করতাম সেগুলো যে লেভেলের নিরাপত্তা দিত, ওই মাপের নিরাপত্তা দেওয়ার মতো ভ্যাকসিন আসতে আরো বহুদিন অপেক্ষা করতে হবে। অতএব মানুষকে বুঝতে হবে আপনি ভ্যাকসিনেটেড হন অথবা আনভ্যাকসিনেটেড, আপনি বয়স্ক হন অল্প বয়স, আপনি পুরুষ অথবা নারী, আপনি ধনী অথবা দরিদ্র, আপনি বস্তিবাসী হন আর অ্যাপার্টমেন্টে থাকেন, প্রত্যেককেই মাস্ক পরা এবং 3 ফুট দূরত্বের নিয়মটি মানতেই হবে। জি, অনেক ধন্যবাদ। শাহেদুল কবির, আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আমরা দেখতে পাচ্ছি বা আমার বার্তা আসছে যে আগামী দিনগুলোতে আবারও একটু সংক্রমণ বাড়তে পারে, সেক্ষেত্রে আপনারা পরিকল্পনায় নতুন কোনো কিছু রাখছেন কিনা? অন্তত স্কুলগুলোতে যেহেতু আপনারা বলছেন যে আস্তে আস্তে শিক্ষাঙ্গনগুলো খোলা শুরু করবেন, পরিকল্পনায় নতুন কিছু যোগ হচ্ছে কিনা? এটি ঠিকই যে আমরা কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করার ক্ষেত্রে যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো কিন্তু এখনো বলবৎ আছে, যেটা আমাদের সাইদুর রহমান বলেছেন যে আমি টিকা দেই বা না দেই স্বাস্থ্যবিধি কিন্তু আমাকে মানতেই হবে। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন যেভাবে চলছে সীমিত পরিসরে তো চলছে, সামনে যদি এটা পরিসর বাড়েও কিন্তু স্বাস্থ্যবিধির ক্ষেত্রে কোনো ধরনের যাতে ব্যত্যয় না ঘটে সেটি কিন্তু নির্দেশনা, স্ট্যান্ডিং নির্দেশনা রয়েছে। সেজন্য আমরা মনে করি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা তো একটি বড় ধরনের সংক্রমণ থেকে একটি কম সংক্রমণে আমরা এখন আছি, তখনও কিন্তু স্বাস্থ্যবিধি মানার জন্য নির্দেশনাগুলো ছিল এবং হয়তোবা সে কারণে ভ্যাকসিনেশন নানা কারণে কিছুটা কমে এসেছে, কিন্তু এটা যখন আবার বাড়বে, যদি বেড়ে যায়, না, কিন্তু যে নির্দেশনাগুলো দেয়া আছে জনাব কবির, সেই নির্দেশনা তো আমরা কেউ মানি না। আমরা দেখি যে অভিভাবকরা গাদাগাদি করে দাঁড়িয়ে থাকেন, কারো মুখে কোনো মাস্ক নেই, কেউ কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানেন না। অর্থাৎ আপনাদের তো দায়িত্ব ছিল, বিভিন্ন ধরনের কমিটি গঠন করা হয়েছিল তদারকির জন্য, সেটাতে আসলে আপনারা কতটা সফল হলেন? না, সেটি ঠিকই বলেছেন। আমাদের এই তদারকি কমিটি, আপনারা জানেন যে আমরা যখন স্কুল রিওপেনিং করেছি সেখানে কিন্তু আমরা এই ধরনের বড় ধরনের মেজর কোনো পরিস্থিতি আমরা হয়নি, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া। যেহেতু আমাদের একটি অভিজ্ঞতা হয়েছে এই ক্রাইসিস মোকাবেলা, আমরা মনে করি যে সামনে যদি এ ধরনের পরিস্থিতি তৈরিও হয় সেটি মোকাবেলা করা যাবে।
স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা কিন্তু আমাদের অভিভাবকদের যেটা আপনি বলেছেন এটা একটি বাস্তবতা, যে আমাদের সিনিয়র সিটিজেন বা আমরা যারা ম্যাচিউর আছি তাদের মধ্যে যদি প্রবণতাটা কম থাকে, সেক্ষেত্রে আসলে আমাদের এন্ড থেকে যেটি আমাদের ক্যাম্পেইন করা, মানুষকে বলা, বোঝানো এবং আমাদের যে মনিটরিং এর জায়গাটি রয়েছে, আমরা আসলে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরের বিষয়টি আমরা হয়তো ভালোভাবে দেখতে পারি, কিন্তু এর বাইরে দেখা আমাদের জন্য, আমাদের জুরিসডিকশন অনেক সময় পড়ে না, সেটি হয়তো আমাদের অন্য এজেন্সি যারা আছেন তাদের সম্মিলিত প্রচেষ্টায় হয়তো এই কাজটি সফলভাবে করা যাবে। অনেক ধন্যবাদ জনাব খসরু। আপনার কাছে শেষ প্রশ্নটি রাখতে চাই, সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখছি সংক্রমণ বাড়ছে, বিশেষ করে রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সেই জায়গায় সংক্রমণের হার বেশ বেশি। বাংলাদেশের জন্য আসলে বার্তা কি রয়েছে, কতটা সাবধান আবার হতে হবে? কারণ এক ধরনের ধারণা পাওয়া যাচ্ছে যে ডিসেম্বরের দিকে আবার একটুখানি সংক্রমণ বাড়তে পারে। জনাব খসরু। কঠিন হবে এটা প্রেডিক্ট করা, তবে আমরা আশঙ্কা করছি, এটা সত্য, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবং এটা আমরা, আপনি যে 3টি দেশের কথা বলেছেন, যদি 3 দেশের 3 কারণে, মানে আমি বিশদ ব্যাখ্যা যাব না, মানে রাশিয়ায় কেন বাড়লো সেটার কারণে, যুক্তরাষ্ট্রে কিভাবে বাড়ছে এবং যুক্তরাজ্যে 3 ধরনের, ওখানে 3 ধরনের ভ্যাকসিন, ভ্যাকসিনেটেড, আনভ্যাকসিনেটেড, মানে অনেক ধরনের ফ্যাক্টর আছে। কিন্তু সাধারণ প্রবণতাটি হচ্ছে যে হ্যাঁ, বিশ্বব্যাপী পাশের দেশেও আসলে একটা ঊর্ধ্বমুখী প্রবণতা আছে, আমাদের সতর্ক থাকা দরকার। এবং আমরা মনে করি যে বিশেষ যে মিউটেন্টটা হয়েছে সেটা আমরা বলছি যে হ্যাঁ, এটা আসলে আগেরটা চেয়ে আরো বেশি সংক্রমণ। তবে একটি সৌভাগ্য, সব মহামারীতেই দেখা যায় এই স্তরে এসে এই ভাইরাসটি তার মানে বেশি সংক্রমণ করলেও ক্ষতি করার সামর্থ্য কমে যায়। সো যদি সৌভাগ্যজনক ভাবে এই ঘটনাটি যেটা ঘটে যায়, তাহলে আমরা হয়তো আক্রান্তের হার বাড়বে, যেটা অন্যান্য দেশগুলোতে হচ্ছে, আক্রান্তের হার বাড়বে কিন্তু মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা কমবে। কিন্তু মনে রাখা ভালো যে এই কাজটির জন্য আমি যেটা বলছি বারবার, যে আসলে ভ্যাকসিনেশন এবং স্বাস্থ্যবিধি মানতে হবে, তখন আক্রান্ত হলেও আসলে বড় দুর্ঘটনার সংখ্যা আস্তে আস্তে কমে আসবে। জি, সেক্ষেত্রে এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আমরা মোটামুটি বলা যেতেই পারে যে সবাই স্বাস্থ্যবিধি থেকে দূরে সরে গেছে, জীবন ভীষণ রকমের স্বাভাবিক হয়ে গেছে। আমরা সামাজিক বিভিন্ন অনুষ্ঠান, যে উপস্থিতি বাড়ছে আমাদের মানুষের, এবং স্বাভাবিক, একেবারে স্বাভাবিক বলা যেতে পারে জীবন। আপনার কাছে কি মনে হয় যে আরেকবার সরকারের পক্ষ থেকে এক ধরনের বার্তা বা প্রচার বাড়ানো উচিত, যেহেতু এক ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে? অবশ্যই আমি মনে করি যে পৃথিবীর প্রতিদিন, আপনি যে 3টি দেশ বলেন, এইভাবে আসলে পৃথিবীতে অন্তত 10টি দেশে এই মুহূর্তে, গুরুত্বপূর্ণ 10টি দেশে ঊর্ধ্বমুখী প্রবণতা। এই সংবাদটি নিয়মিত প্রচারের মাধ্যমে আমাদের মানুষকে সতর্ক করা দরকার যে এই ধরনের কোনো ওয়েভ আসলে আমরা কিন্তু যেভাবে চলছি, আমাদের কিন্তু সেই সামর্থ্য নেই। আমাদের ভ্যাকসিনেটেড পপুলেশন মাত্র 13% এখন 2টি ভ্যাকসিন নিয়েছে, 25% একটি ডোজ নিয়েছে। এরকম অবস্থাতে আমাদের যদি এই ধরনের কোনো সংক্রমণের আঘাত আসে, আমরা কিন্তু ধসে পড়বো। অতএব এই সতর্কবাণী রাষ্ট্রের সর্বোচ্চ থেকে একেবারে সর্বনিম্ন পর্যায়ে সকল স্তরে ক্লিয়ারলি স্পেল আউট করা দরকার, স্পষ্ট বাংলায় তাদেরকে বলে দেওয়া দরকার যে পৃথিবীর এই 10টি দেশে এত বেশি ভ্যাকসিনেশন এবং এত নিয়মের পরেও এইভাবে মানুষ আক্রান্ত হচ্ছে। অতএব আপনারা যেভাবে চলছেন, এইভাবে যদি চলেন, সেই ক্ষেত্রে যদি ভাইরাসের আক্রমণ হয়, তখন কিন্তু আমরা এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবো না। এই সতর্কবাণী উচ্চারণের জন্য এটি হচ্ছে শেষ, এখন আমার ধারণা শুরু করার সময় হয়ে গেছে, একেবারে আগামী 1 মাস চালানোর। একেবারে অনেক ধন্যবাদ সাইদুর রহমান খসরু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং চমৎকার আলোচনার জন্য। জনাব শাহেদুল কবির চৌধুরী, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন 12 থেকে 17 বছর বয়সী টিকা কার্যক্রম এবং মাউশির আহ্বায়ক জনাব শাহেদুল কবির চৌধুরী, এবং একই সাথে যুক্ত ছিলেন অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান খসরু, চেয়ারম্যান ফার্মাকোলজি বিভাগ, BSMMU।